হ্যালো বন্ধুরা, আমাদের অনেকের মনেই ধারণা বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে গেছে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। বরং উল্টো আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। বিশেষ করে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের জনপ্রিয়তা দ্বিগুণ হয়ে গেছে। 5ই আগস্টের আগে মানুষ ভাবত শেখ হাসিনা চলে গেলে হয়তো তাদের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু এখন মানুষ দেখছে শুধুমাত্র বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানের নাম পরিবর্তন হচ্ছে। অনলাইনে এখন সবচেয়ে বেশি উচ্চারিত বাক্য হলো আগেই ভালো ছিলাম। বিশেষ করে দেশের বেশিরভাগ সমস্যাই এখন আরও জটিল হচ্ছে। ঢাকার যানজট, বিদ্যুৎ ব্যবস্থা, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং কর্মসংস্থান কমে যাওয়া এইসব নিয়ে উদ্বেগ বাড়ছে মানুষের মধ্যে। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে এটিও শেখ হাসিনার জনপ্রিয়তার অন্যতম কারণ। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে এখনও বিএনপির চেয়ে আওয়ামী লীগ অনেক বেশি জনপ্রিয়। বাংলাদেশের ভোটের ইতিহাসও আওয়ামী লীগেরই পক্ষে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতবার নির্বাচন হয়েছে ততবারই প্রমাণিত হয়েছে আজ পর্যন্ত দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। যদি আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয় এবং আওয়ামী লীগ এতে অংশগ্রহণ করে, তাহলে বড় চমক দেখাতে পারে আওয়ামী লীগ। 2014 সালের নির্বাচনের পর থেকে অনেকেই ভাবত আওয়ামী লীগের জনপ্রিয়তা মনে হয় কমে গেছে। কিন্তু আগামী নির্বাচনে সেটা হয়তো ভুল প্রমাণ করে দিবে আওয়ামী লীগ। 2008 সালের মতো আবারও ভূমিদোষ বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে দলটি। ঘুরে দাঁড়ানোর রেকর্ড আগেও আছে আওয়ামী লীগের। 75-এর 15ই আগস্টের পর অনেকেই ভেবেছে আওয়ামী লীগ হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু সেটিও ভুল প্রমাণিত হয়েছে। এমনকি শেখ হাসিনার পরেও এই দল তার সমান জনপ্রিয়তা ধরে রেখে সামনে এগিয়ে যাবে। যারা আওয়ামী লীগের আদর্শকে ধারণ করে তারা কখনোই এই দলের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলবে না। দমন পীড়নের মাধ্যমে কোনো আদর্শকে শেষ করা যায় না, তেমনি আওয়ামী লীগকেও শেষ করা যাবে না। দেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। প্রায় 20 বছর 6 মাসেরও বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন তিনি। একটানা ক্ষমতায় ছিলেন প্রায় 15.5 বছরেরও বেশি। বাংলাদেশের ইতিহাসে আর কেউ এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারেনি, এবং ভবিষ্যতেও এদেশে এত বছর কেউ ক্ষমতায় থাকবে সেটাও অকল্পনীয়। শক্তিশালী জনপ্রিয়তা ও দেশের মানুষের সমর্থন না থাকলে এত দীর্ঘ সময় কারো পক্ষেই ক্ষমতায় থাকা সম্ভব নয়। তাহলে চলুন দেখে নেই আওয়ামী লীগের কিছু ভোটের ইতিহাস, যার কারণে আমরা আওয়ামী লীগকে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বলতে পারি। তো প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে উইকিপিডিয়া থেকেই কিছু আমাদের বিগত যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের কিছু ফলাফল দেখাবো। যে ফলাফলগুলো, যে নির্বাচনগুলোকে আমরা সুষ্ঠু নির্বাচন হিসেবে ধরে নিই। তো আমরা যদি প্রথম জাতীয় সংসদ নির্বাচন দেখি, সেখানেও কিন্তু আমরা দেখব আওয়ামী লীগ প্রায় 293টা আসনে জয়লাভ করেছে। অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশের প্রথম নির্বাচন। তো বাংলাদেশের প্রথম নির্বাচনেও কিন্তু কোনো বিতর্ক ছিল না, ভালো নির্বাচন ছিল। তবে সেটি বঙ্গবন্ধুর শাসনামলে অনেক আগের বিষয়। আচ্ছা, তারপরে আমরা যদি আমাদের পরের যে নির্বাচনটা, এটা হয়েছিল মূলত জিয়াউর রহমানের শাসনামলে। জিয়াউর রহমান তার ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য মূলত এই নির্বাচনটির আয়োজন করে। তো এইরকম একটি বিতর্কিত নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ 24.56% ভোট পেয়েছিল এই নির্বাচনে। অর্থাৎ একটা অন্তত বিতর্কিত নির্বাচন, যেই সময় 1979 সাল, যেই সময় হচ্ছে আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো মানুষ পর্যন্ত নেই। অর্থাৎ আওয়ামী লীগের প্রায় মৃতপ্রায় একটি দল আওয়ামী লীগ। তো এইরকম একটি দলও কিন্তু সেই সময় প্রায় 24.56% ভোট পায়। তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তাটা কিন্তু কখনোই কমার মতো নয়। তারপরে যদি আমরা দেখি যে পরের যে সংসদ নির্বাচনে, যেটা তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে, তো এই নির্বাচনে কিন্তু আমরা যদি দেখি, তো এখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে, জামায়াত ইসলামী অংশগ্রহণ করেছে এবং জাসদও অংশগ্রহণ করেছে। তো এখানে কিন্তু বিএনপি অংশগ্রহণ করেনি। এই যে এটা হচ্ছে 1986 সালের যে নির্বাচন, 1986 সালের নির্বাচনটা বিএনপি বর্জন করে। তো এই নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন যে 26.16%, অর্থাৎ এটাও কিন্তু এরশাদের একটি হচ্ছে যে নির্বাচন, যেটি হচ্ছে তার ক্ষমতাকে বৈধ করার জন্য একটি নির্বাচন। তো সেই নির্বাচন একটি বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচনে পর্যন্ত আওয়ামী লীগ 26%-এর উপরে ভোট পায়। তো আপনারা এখান থেকেও কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তাটা বোঝা যাচ্ছে। তো যেহেতু এগুলো বিতর্কিত নির্বাচন, তাই এটার বিষয় বাদ দিচ্ছে, কারণ এখানে বিএনপি অংশগ্রহণ করেনি। তারপরে যদি আমরা চতুর্থ জাতীয় যে সংসদ নির্বাচন 1988 সালে হয়েছিল সেটা যদি দেখি, সেটার ফলাফলটা আপনারা একবার দেখেন যে সেখানে কিন্তু আওয়ামী লীগ এটা বর্জন করে। তো এইটা আমরা বাদ দিই, এটা হচ্ছে এরশাদ নিজেই এটা
এই নির্বাচন নিজে নিজে করে ফেলে সব দলকে বাদ দিয়ে। তারপরে আমরা যদি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনটা দেখি, এই পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনটি হচ্ছে প্রথম নির্বাচন, যে নির্বাচনে যেটা হচ্ছে একটি নিরপেক্ষ বা একটি নিরপেক্ষ সরকারের অধীনে হচ্ছে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল, এবং এখানে বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সব দলই অংশগ্রহণ করেছিল। তো 1991 সালের এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের 1991 সালের 27শে ফেব্রুয়ারি। তো এই নির্বাচনে বাংলাদেশের যে বর্তমানে যে প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি, দুই দলেই অংশগ্রহণ করে। শুধু আওয়ামী লীগ বিএনপি না, এই নির্বাচনে জামায়াত ইসলামী এবং হচ্ছে জাতীয় পার্টি, এই দুটি দলও অংশগ্রহণ করে। অর্থাৎ বাংলাদেশের সব দলের অংশগ্রহণে একটি স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়, এবং এই নির্বাচনের সময় কিন্তু নিরপেক্ষ একজন সরকার প্রধান ক্ষমতায় ছিল, এবং মোটামুটি এই নির্বাচনটাকে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের তালিকাতেই ধরা হয়। তো এই নির্বাচনের মাধ্যমে কিন্তু ক্ষমতায় এসেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো আপনারা এখানে বিএনপির যে নির্বাচনের ফলাফল আপনারা এখান থেকে একবার দেখে নেন যে এই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল মাত্র হচ্ছে, বিএনপি মোট ভোট পেয়েছিল হচ্ছে দেশের মোট ভোটের 30.81%। তো এখানে আসলে বিএনপির ভোট পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা বড় কাজ করেছে সেটা হচ্ছে এরশাদ সরকারের আমলে আগের যে দুটি নির্বাচন ছিল সেটি কিন্তু পুরোপুরি বিএনপি এই দুইটা নির্বাচনকেই বয়কট করে, যার কারণে কিন্তু বিএনপির ওই সময়ে যেহেতু দুইটা বয়কটের পরে তারা একটি ইলেকশন করে, তাদের জনপ্রিয়তাটা একটু বেড়ে গিয়েছিল ওই সময়। তারপরেও কিন্তু আপনারা যদি দেখেন 1991 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু বিএনপির থেকে মোটেও কম ভোট পায়নি। সেখানে বিএনপি ভোট পেয়েছিল 30.81%, আওয়ামী লীগ পেয়েছিল 30.08%। অর্থাৎ এই নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলেও এখানে কিন্তু বিএনপির প্রায় সমান ভোট আওয়ামী লীগ পেয়েছিল। অর্থাৎ এখানে মাত্র বিএনপি ভোট পেয়েছিল 1,05,00,000 এবং আওয়ামী লীগ ভোট পেয়েছিল 1,02,59,000। অর্থাৎ পুরো দেশের মধ্যে যে আমাদের 3,04,00,000 ভোটার আছে, বা 3 কোটির উপর বা 4 কোটির উপর ভোটার আছে, তাদের মধ্যে শুধুমাত্র 2.5 লাখ মানুষ, বেশি মানুষ ভোট দিয়েছিল সেই সময় বিএনপিকে, যার কারণে বিএনপি ওই সময় বেশি আসন পেয়েছিল। কিন্তু এখান থেকে বোঝা যায় 1991 সালেও কিন্তু আওয়ামী লীগ জনপ্রিয়ই ছিল। তারপরে যদি আমরা দেখি যে এখানে জামায়াত ইসলামী, তারা ভোট পায় 12.13%। জামায়াত ইসলামীও কিন্তু ওই নির্বাচনে ভালো একটি ফল করে, এবং এখানে সংসদের 18টি আসন জয়লাভ করে। এবং আমরা এখান থেকে একটি উল্লেখ করার মতো যে বিষয়টা দেখতে পারি সেটা হচ্ছে জাতীয় পার্টির যে এরশাদ যখন ক্ষমতা থেকে চলে গেল সেই 90-এর অভ্যুত্থানের মাধ্যমে, তো সেই গণ অভ্যুত্থানের এরশাদ সরকারের যখন পতন হলো, সেই পতনের পরও কিন্তু এরশাদ সরকার 35টি আসনে জয়লাভ করে। অর্থাৎ গণ অভ্যুত্থানের মাধ্যমে কোনো সরকারের পতন হওয়া মানে কিন্তু এটা বোঝায় না যে তার প্রতি মানুষের জনসমর্থন নাই বা সে কোনো আসন জিততে পারবে না, একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে, এইরকম কিন্তু বিষয়টা না। গণ অভ্যুত্থান এক বিষয় এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা অন্য একটা বিষয়। জনগণের একটা অংশ যেমন হচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে বা ব্যাপক গণ আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পতন ঘটাতে পারে, এবং এই জনগণের আরেকটি অংশ আবার কিন্তু ভোট দিয়ে চাইলে ওই সরকারকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে পারে। এবং সেটাই হয়তো বা আওয়ামী লীগের ক্ষেত্রেও ঘটতে পারে যে জনগণের একটি অংশ, অর্থাৎ জনগণের একটা অংশ হচ্ছে শেখ হাসিনাকে কিন্তু 5ই আগস্টের যে ঘটনা ঘটিয়েছে, একটা অংশ, জনগণের একটা অংশ, এবং একটা অংশের মাধ্যমে যেমন সরকারের পতন হয়েছে, তেমনি আবার যদি কোনো সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হয় তাহলে আরেকটা অংশের সমর্থনে বা ভোটে কিন্তু আবারও আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতে পারে। এবং আমরা এই বিষয়টার বাস্তব উদাহরণ কিন্তু দেখতে পাই এই জাতীয় পার্টির যে নির্বাচনের ফলাফল 1991 সালে। সেটা 1991 সালে যখন হচ্ছে যে এরশাদ সরকারের যে পতন হলো, সেটা হচ্ছে ব্যাপকভাবে একটা পতন হলো, এবং সেই সময় কিন্তু এরশাদ সরকারের পক্ষে অবলম্বন করার মতো কেউই ছিল না। প্রায় বাংলাদেশের সমস্ত মানুষ এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার পার্টি জাতীয় পার্টির বিপক্ষে ছিল। কিন্তু তার সত্ত্বেও কিন্তু এরশাদ সেই সময় 35টি আসনে জয়লাভ করে, এবং তারা মোট ভোটারের প্রায় 12 ভাগ ভোট কিন্তু ওই দলটা পায়। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাওয়ার মতো দল নয়, এবং আওয়ামী লীগও কিন্তু আবারও সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে কিন্তু আবারও চমক দেখাতে পারে। যাই হোক, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনটা বাদ দিলাম। তারপরে দেখেন ষষ্ঠ জাতীয় যে সংসদ নির্বাচন, সেটা হচ্ছে খালেদা জিয়া একতরফা একটি নির্বাচন দিয়েছিল, কিন্তু সেই নির্বাচনে তারা টিকতে পারেনি। তারা ব্যর্থ হয়ে সেটা ক্ষমতা ছেড়ে দিয়ে তাদেরকে চলে যেতে বাধ্য হয়েছে সেই নির্বাচনে। তারপরে যদি আমরা সপ্তম জাতীয় সংসদ নির্বাচন দেখি, তাহলে
আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোটের একটা ভালোই ব্যবধান রয়েছে। সেটা হচ্ছে বিএনপির চেয়েও প্রায় 4 ভাগ ভোট বেশি পেয়েছে আওয়ামী লীগ। অর্থাৎ বিএনপি এই সময় ভোট পেয়েছিল 33.61% এবং অন্যদিকে আওয়ামী লীগ ভোট পায় 37.44%। এবং আপনারা আরও ভাবলে অবাক হবেন একটা জিনিস, সেটা হচ্ছে জাতীয় পার্টি, এর সাথে যে জাতীয় পার্টি সেটা কিন্তু ভোট পেয়েছিল কত 16.4%। অর্থাৎ আগের নির্বাচনে তারা 12 ভাগের মতো ভোট পায় মাত্র, কিন্তু এই নির্বাচনে তারা পরের নির্বাচনে তারা 16.4 ভাগ ভোট পায়। অর্থাৎ তাদের জনপ্রিয়তা কিন্তু আরও 4 ভাগের বা 5 ভাগের মতো বেড়ে গেছিলো। আগেরটা ছিল 11 কত পয়েন্ট যেন। তো এখান থেকে আপনি দেখতে পারেন যে যেই সরকারটার পতন হয়েছিল 1991 সালে, 90 সালে, সেই সরকারটা কিন্তু 12 ভাগ ভোট পেয়েছিল 90 সালে, এবং 5 বছর পরে তার জনপ্রিয়তা আরও বেড়েছে। তো শেখ হাসিনার ক্ষেত্রেও কিন্তু যদি আমাদের বর্তমানেও যদি শেখ হাসিনার যেই জনপ্রিয়তা রয়েছে, সেটা কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন দিলে যেই পরিমাণ ভোট পেত, বর্তমানে ক্ষমতার বাইরে গিয়ে যখন নির্বাচনটা করবে তারা কিন্তু আরও বেশি ভোট পাবে। অন্যদিকে আমরা দেখলাম যে যখন এই সময়টা যত বাড়তে থাকবে আওয়ামী লীগের ভোট তত বাড়তে থাকবে। এটার বড় প্রমাণ হচ্ছে জাতীয় পার্টির এই ফলাফলটার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি এই নির্বাচনে কিন্তু 69,54,000 প্রায় 70 লাখের মতো মানুষ জাতীয় পার্টিকে ভোট দেয়, এবং দেশের 16.4% মানুষ, অর্থাৎ এটা কিন্তু বিএনপির প্রায় অর্ধেক। অর্থাৎ বিএনপি ভোট পেয়েছিল 33.61%, যারা হচ্ছে 91-তে ক্ষমতায় এসেছিল যেই দলটা, এবং জাতীয় পার্টি ভোট পায় 16.4%। অর্থাৎ বিএনপির প্রায় অর্ধেক পরিমাণ ভোটটা পায়। অর্থাৎ একটা ছোট দল হওয়া সত্ত্বেও কিন্তু সে অর্ধেক পরিমাণ ভোট পায়। দেশের বিএনপির যে পরিমাণ সমর্থন আছে তার অর্ধেক সমর্থন তার আছে। এর মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে যেই সরকারগুলো হচ্ছে গণ-অভ্যুত্থান বা এরকম গণ আন্দোলনের কারণে যে সরকারগুলো পতন হয় বা যেই সরকারগুলো হচ্ছে যে পদত্যাগ করতে বাধ্য হয়, সেই সরকারগুলো কিন্তু কিছু বছর পরে কিন্তু আবার ঘুরে দাঁড়ায়, আবার জনপ্রিয় হতে শুরু করে। সেটার প্রমাণ কিন্তু এই জাতীয় পার্টির যে নির্বাচনের ফলাফল তার মাধ্যমে। এবং এই নির্বাচনে জামায়াত ইসলামী জাতীয় পার্টিরও অর্ধেক ভোট পায়, অর্থাৎ 8.61%। অর্থাৎ আগের নির্বাচনে কিন্তু জামায়াত ইসলামীর ভোট কিন্তু জাতীয় পার্টির চেয়ে বেশি ছিল, কিন্তু 5 বছর পরে যখন একটা নির্বাচন দিল 95-তে 96-তে, তখন আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু জাতীয় পার্টি যে পরিমাণ ভোট পেয়েছে তার অর্ধেক ভোট জামায়াত ইসলামীর। বর্তমানেও কিন্তু আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর কিন্তু সারা দেশে অনেক ভোটার আমরা দেখতে পাই, অনেক সমর্থন দেখতে পাই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু জামায়াত ইসলামীর চাইতেও জাতীয় পার্টির ভোটার কিন্তু বেশি রয়েছে। এবং সারা দেশে জাতীয় পার্টির কিন্তু কয়েকটি আসন একদম খুব খারাপ ফল করলেও তারা 15-20টা আসন পাওয়ার মতো যোগ্যতা রাখে। কিন্তু জামায়াত ইসলামীর যে বড় সমস্যা সেটা হচ্ছে তাদের 64 জেলাতেই তাদের ভোটার রয়েছে, এবং সবগুলো আসনে তাদের ভোটার আছে, উল্লেখযোগ্য পরিমাণ ভোটার আছে, কিন্তু কোনো একটি আসনে জয়ী হতে হলে আপনাকে অবশ্যই সেই আসনের 50% অর্থাৎ 50% বেশি ভোটের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু জামায়াত ইসলামীর এমন খুব একটা আসন নেই যে আসনে তাদের অবশ্যই হ্যাঁ কিছু আসন বাংলাদেশের কয়েকটি আসন রয়েছে, হাতে গোনা কয়েকটি আসন রয়েছে যেখানে কিন্তু জামায়াত ইসলামীর 50%-এরও অধিক বেশি তাদের ভোটার রয়েছে। তবে এটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু জাতীয় পার্টি বেশি এগিয়ে রয়েছে। অর্থাৎ যতগুলো না জামায়াত ইসলামীর সিট রয়েছে তার চেয়েও কিন্তু বেশি সিটে কিন্তু জাতীয় পার্টির জনপ্রিয়তা রয়েছে। কিন্তু পুরো দেশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে জাতীয় পার্টির চেয়ে জামায়াত একটি বড় দল, কারণ হচ্ছে তাদের পুরো 64 জেলার সবগুলো উপজেলাতেই কিন্তু তাদের কার্যক্রম আছে, তাদের ইউনিট আছে, তাদের সাংগঠনিক শক্তি আছে। কিন্তু জাতীয় পার্টির হচ্ছে ভোটারের দিক থেকে জাতীয় পার্টির একটু এগিয়ে রয়েছে। তারপরে আমরা এই নির্বাচনটা দেখলাম যে এখানেও কিন্তু আমরা দেখলাম যে এখানে আওয়ামী লীগ পাশ করেছে এবং প্রায় 4 ভাগ ভোটের ব্যবধানে। কিন্তু পরের যে নির্বাচন আমরা যদি দেখি, যেটা হচ্ছে আপনার 8ম জাতীয় সংসদ নির্বাচন, যেটা 2001 সালে হয়, সেই 8ম জাতীয় সংসদ নির্বাচনে আপনারা দেখবেন যে এখানে কিন্তু আওয়ামী লীগ গত নির্বাচনে ভোট পেয়েছিল আপনার 37.4%। শেখ হাসিনা ভোট পায় 37.4% গত নির্বাচনে, এবং বেগম খালেদা জিয়ার যে বিএনপি সেটা পায় 33.6%। তো সেই নির্বাচনের দেখবেন যে পরবর্তীতে অর্থাৎ 5 বছর দেশ চালানোর পরেও কিন্তু শেখ হাসিনার জনপ্রিয়তা উল্টা বেড়েছে। সেটা হচ্ছে 40.13%। অর্থাৎ আগের বার ভোট পেয়েছিল 37%, 5 বছর দেশ চালানোর পরে শেখ হাসিনার জনপ্রিয়তা আরও 3% বেড়ে হয় 40.13%। এবং আমরা যে 1991 সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে, সেই নির্বাচনে এবং 2001 সালের নির্বাচনে, এই দুইটি নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি, একটা কমন বিষয় আমরা
এই দুইটা নির্বাচনে দেখতে পারবো। সেই কমন বিষয়টা হচ্ছে যে দুইটা নির্বাচনে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ সমান সংখ্যক ভোট পায়। অর্থাৎ 1991 সালের নির্বাচনে বিএনপি জিতলো, 2001 সালের নির্বাচনে বিএনপি জিতলো, কিন্তু এই দুইটা নির্বাচনেই কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের চেয়ে তারা খুব বেশি ভোট পায়নি। অর্থাৎ ওই নির্বাচনে 91 নির্বাচনে তারা প্রায় 30% মতো ভোট পেয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই। এবং 2001 সালের নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই কিন্তু আপনার 40% করে ভোট পায়। শুধুমাত্র অল্প কিছু ভোটের ব্যবধান থাকে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। অন্যদিকে আপনারা দেখতে পারবেন যে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট নামে একটি দল রয়েছে। এই ইসলামী জাতীয় ঐক্যফ্রন্টটা কি, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে জাতীয় পার্টি এবং হচ্ছে যে চরমনাইয়ের পীর, যেটা বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দলটা, এরকম কয়েকটি দল মিলে, ইসলামিক দল মিলে এবং যে জাতীয় পার্টি, এর সাথে জাতীয় পার্টি, এই দলগুলো মিলে হচ্ছে যে তারা হচ্ছে যে একটা ঐক্যফ্রন্ট গঠন করে এই নির্বাচনটাতে অংশগ্রহণ করে এবং এই নির্বাচনেও তারা 14টির মতো আসন পায় এবং প্রায় ভোটের 7.25% কিন্তু তারা ভোট পায়। অর্থাৎ এই নির্বাচনে জাতীয় পার্টির জনপ্রিয়তা, যখন তারা ইসলামী ঐক্যফ্রন্টের মাধ্যমে তারা যখন নির্বাচনটা করলো, তাদের ভোটের হার দেখলাম যে 7.25%, অর্থাৎ 16% থেকে 7% নেমে চলে আসলো। অর্থাৎ তারা যখন এই ঐক্যফ্রন্টে, ইসলামী ঐক্যফ্রন্টে গেল, তখন উল্টো তাদের উপর সেই কিন্তু এই নির্বাচনের উল্টো প্রভাবটা তাদের উপরে পড়েছে, বরং তাদের এটা জনসমর্থন উল্টো কমেছে। তো এখানে যে দেওয়া রয়েছে যে জাতীয় পার্টি যে এরশাদ দেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 281টি আসনে প্রার্থী দিয়েছিল, যার ফলে অবশিষ্ট 19টি আসনে জুনিয়র সহযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করে ফ্রন্ট 14টি আসনে জয়লাভ করে। তো এটা হচ্ছে এরশাদের দল নেতৃত্বাধীন এটা ছিল, এবং এটা ছিল হচ্ছে যে এর নেতৃত্বে ছিল এরশাদের জাতীয় পার্টি এবং হচ্ছে ইসলামী আন্দোলন ও 3টি ছোট দল এই জোটের অন্তর্ভুক্ত ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই নির্বাচনে জামায়াত ইসলামী খুবই খারাপ ফল করে। এটা হচ্ছে আপনার 2001 সালের নির্বাচনে, যেই নির্বাচনে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসে, সেই নির্বাচনে জামায়াত ইসলামী খুবই খারাপ ফল করে। সেখানে তারা মাত্র মোট ভোটের 4.28% ভোট পায়। অর্থাৎ এখানে জামায়াত ইসলামীর জনপ্রিয়তা কিন্তু আরও কমেছে। অর্থাৎ তারা 1991 সালে জামায়াত ইসলামী যেই ভোট পেয়েছে, 96 সালে তার চেয়ে আরও কমে গেছে, তাদের ভোট প্রায় অর্ধেকে নেমে গেছে। এবং তারপরে তাদের ভোট আরও অর্ধেকে নেমে গেছে হচ্ছে 2001 সালে। অর্থাৎ তাদের কিন্তু 1991 সালের নির্বাচনে প্রায় 16 ভাগ ভোট ছিল এবং 1996 সালের নির্বাচনে তারা সেই ভোটের অর্ধেক জনপ্রিয়তা তাদের চলে এসেছে, অর্ধেক, সেটা হচ্ছে 8 ভাগ জনপ্রিয়তা, 8 ভাগে নেমে গেছে। তারপরে তারা কিন্তু 2001 সালে যখন নির্বাচন করলো, সেটা আবারও অর্ধেক কমে একেবারে 4 ভাগে এসে ঠেকেছে। এবং জামায়াত ইসলামীর ইতিহাসে খুবই খারাপ ফলাফল ছিল এটি। তো এখানে মাত্র 4 ভাগ ভোট জামায়াত ইসলামী এটাতে পায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এরশাদও কিন্তু খুব খারাপ ফল করেছে। কিন্তু এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি নির্বাচনে জিতলেও কিন্তু আওয়ামী লীগ প্রায় সমান সংখ্যক ভোট পেয়েছিল। অর্থাৎ খুব বেশি ভোটের ব্যবধানে হারার ইতিহাস কিন্তু আওয়ামী লীগের নেই। তারপরে যদি আমরা দেখতে চাই নবম জাতীয় সংসদ, যেটাকে আমি মনে করি যে বাংলাদেশের সর্বশেষ অংশগ্রহণমূলক নির্বাচন, এই নির্বাচনটিও কিন্তু শেখ হাসিনার জনপ্রিয়তার জন্য একটি বড় উদাহরণ। এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা বলতে গেলে ভূমিধস বিজয় লাভ করে, বা আওয়ামী লীগ ভূমিধস বিজয় লাভ করে। বাংলাদেশের ইতিহাসে এত বিপুল ভোটে কেউ ক্ষমতায় আসার নজির আর নেই। এত বেশি জনপ্রিয়তা, এত বেশি সংসদীয় আসনে জয়লাভ করা, এই ধরনের নজির বাংলাদেশের ইতিহাসে আর কোনো নির্বাচনে নেই। এত বিশাল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় কেউ আর আসতে পারেনি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা যদি নির্বাচনের ফলাফলটা দেখেন, তাহলে দেখতে পাবেন যে আওয়ামী লীগ ভোট পায় 48.04% এই নির্বাচনে, এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে মহাজোট সরকার, তারা ভোট পায় মোট 56.45%। অর্থাৎ প্রায় 56 ভাগ ভোট কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পায়, এবং আওয়ামী লীগ একাই প্রায় দেশের 48 ভাগ ভোট পায়। শুধু তাই না, আওয়ামী লীগ এই নির্বাচনে ভোট পায়, আপনারা দেখতে পাবেন যে তারা 230টি আসন, আওয়ামী লীগ একাই 230টি আসনে জয়লাভ করে, এবং জাতীয় পার্টির আসন লাভ করে 27টি। অর্থাৎ আগেরবার ওই যে ইসলামী ঐক্যফ্রন্টের সময় তারা 14টি পেয়েছিল, এবার কিন্তু তাদের প্রায় ডাবল তাদের জনপ্রিয়তা বেড়ে গেছে। আওয়ামী লীগের সাথে জোট করে যখন তারা মহাজোটে গিয়ে যখন নির্বাচন করেছে, তখন তাদের দল আরও জনপ্রিয়তা হয়েছে। এবং জাসদও কিন্তু এই নির্বাচনে 3টি আসন লাভ করে, ওয়ার্কার্স পার্টি 2টি লাভ করে, এবং এলডিপি, যেটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপিও কিন্তু এখানে 1টি আসন লাভ করে। অন্যদিকে
বিএনপি নেতৃত্বাধীন যে 4 দলীয় জোট সেটাতে বিএনপি ভোট পায় মাত্র 32.5%, এবং জামায়াত ইসলামীও কিন্তু মোট ভোট পায় 4.7% এবং মাত্র 2টি আসনে জয়লাভ করে। অর্থাৎ জামায়াত একটি অনেক বড় সংগঠন হওয়া সত্ত্বেও কিন্তু তাদের সংসদের মাত্র 2টি আসন পাওয়া কিন্তু এটা কিন্তু তাদের জনপ্রিয়তার উপর যে একটা ধস নেমেছে সেটা কিন্তু এটা বোঝা যায়। তো জামায়াত ইসলামী সেই নির্বাচনে 4.7% হচ্ছে ভোট পায়, যেটা হচ্ছে 2001 সালের ভোটের কাছাকাছি, এবং কিন্তু তাদের ইতিহাসে সবচেয়ে কম আসন লাভ করে এই যে 2টি আসন লাভ করে এই 2008 সালের যে নির্বাচনে। এই নির্বাচনে হচ্ছে 4 দলীয় জোটের হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্য জোট, এরাও খুব অল্প ভোট পায়, এবং একটি হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি, যেটা হচ্ছে আন্দালিব রহমান প্রার্থীর যে আসনটি, এই আসনে আন্দালিব রহমান প্রার্থী হচ্ছে যে একটি আসনটা জিতে নেয়। তো সেই কিছুটা জয়লাভ করেছে এখানে, এবং এখানে আমরা দেখতে পাই যে 4 দলীয় জোট মোট ভোট পায় 37.61%। তাহলে আপনারা এখানে ভোটের যে বিশাল ব্যবধানটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা দল হচ্ছে বিএনপির ভোট পায় মাত্র 37.61, আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে মহাজোট তারা ভোট পায় 56.45%। অর্থাৎ দুইটা জোটের মধ্যে, 4 দলীয় জোট এবং মহাজোট, যেটা এই দুই জোটের মধ্যে ভোটের ব্যবধানটা কী পরিমাণ বিশাল, এবং এত বিশাল পরিমাণের পার্থক্য কিন্তু বাংলাদেশের আর কোনো নির্বাচনে হয়নি। তো এই নির্বাচনে কিন্তু ইসলামী আন্দোলন যে বাংলাদেশ, তা সেই সংগঠনটিও কিন্তু নির্বাচনে ভালোই ফলাফল করে, যদিও তারা কোনো ভোট পায় না, কোনো আসন পায়নি, তারপরেও কিন্তু তারা 0.94% ভোট তারা পেয়েছিল। এবং জমিয়তে উলামা ইসলামী বাংলাদেশ, আরেকটি ইসলামী সংগঠন, তারাও কিন্তু কোনো আসন না পেলেও কিন্তু ভোট পেয়েছিল কিছুটা, 1,75,000-এর মতো ভোট রয়েছে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশও কিন্তু বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় একটি রাজনৈতিক দল, এটাও কিন্তু ভোট পেয়েছে 6,58,254টি ভোট পেয়েছিল। তো এটারও কিন্তু কিছুটা গ্রহণযোগ্যতা রয়েছে। এছাড়া বাংলাদেশের অন্য যে রাজনৈতিক দলগুলো আছে আপনারা তো দেখতে পাচ্ছেন, অল্প কিছু তারা তাদের নিজস্ব মতাবলম্বী মানুষজন বা নিজস্ব এলাকার মানুষজন কিছুটা তাদেরকে কিছু ভোট দিয়েছে, এগুলো হচ্ছে ছোট ছোট রাজনৈতিক দল অল্প অল্প কিছু ভোট পায় তারা। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই নির্বাচনগুলোতে কিন্তু আওয়ামী লীগ ভূমিধস বিজয় অর্জন করেছে, এবং আওয়ামী লীগের আপনারা এখানকার যেই সবুজ অংশ দেখতে পাচ্ছেন, বাংলাদেশের যে সবুজ অংশটি, এখানে কিন্তু সম্পূর্ণ এই আসনগুলো আওয়ামী লীগ জিতে নেয়। তো আর বিএনপি জিতে নেয় হচ্ছে যেটা ব্লু কালারে। তো বিএনপি সাধারণত হচ্ছে যে বগুড়া, জয়পুরহাট এই অঞ্চলটা একটু রয়েছে ব্লু কালারের। এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চলটা এবং কক্সবাজার, চট্টগ্রামের কিছু অংশ, এই অংশগুলোতে কিন্তু বিএনপির একটা সমর্থন রয়েছে, এবং বিএনপি যথারীতি কিন্তু এইগুলোতে কিছু ভোট পেয়েছে। কিন্তু অন্য অন্য ক্ষেত্রে কিন্তু আপনারা যদি দেখতে পান যে আওয়ামী লীগের ধারে কাছেও কিন্তু বিএনপি নেই, এবং যদি আগামীতে কোনো সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কিন্তু 2008 সালে যারা বিএনপির প্রতি বিরক্ত হয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, তারা কিন্তু সেই অংশের মানুষটাই কিন্তু আবার সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগকে ভোট দিয়ে কিন্তু পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে পারে। মনে রাখতে হবে যে কোনো গণ আন্দোলন সফল করার জন্য দেশের 2-1% মানুষই যথেষ্ট। মনে করেন আমাদের বাংলাদেশে 20 কোটি মানুষ রয়েছে, তাহলে তার 1% হচ্ছে 20 লক্ষ মানুষ। তো 2%-এর মানুষ যদি রাস্তায় নামে, 40 লক্ষ মানুষ নামে, তাহলে দেশের 2% মানুষের পক্ষে কিন্তু একটি সরকারকে নামানো খুবই সহজ। অর্থাৎ 2% মানুষ নামলেই একটা সরকারের পতন হয়ে যাবে। কিন্তু একটা সরকার গঠন করতে গেলে বা একটা সরকারকে ক্ষমতায় আনতে গেলে কিন্তু আপনাকে মিনিমাম 40-50% বা বর্তমানের রাজনীতির প্রেক্ষাপটে আপনাকে 45-50% ভোটার বা জনগণের সমর্থন প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা সরকারের পতন ঘটানো এবং আরেকটি সরকার রিফর্ম করা বা একটা সরকার গঠন করা, দুইটা কিন্তু আলাদা বিষয়। তো এই একটি সরকার গঠন করতে গেলে 40-45-50% মানুষের ভোটের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে, এবং এটি সরকারকে ফেলে দিতে গেলে 2-1% মানুষই খুবই যথেষ্ট। তো সেই ক্ষেত্রে গণ আন্দোলনের মুখে একটি সরকার চলে যাওয়া বা একটা সরকার পদত্যাগ করতে বাধ্য হওয়া এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা, দুইটার মধ্যে কিন্তু অনেক অনেক পার্থক্য রয়েছে। দেখা গেছে যেই আওয়ামী লীগ সরকার এই গণ আন্দোলনের মুখে যাদের বিশাল পতন হলো বা তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হলো এবং তারা
পালাতে বাধ্য হলো এক কথায় বলতে গেলে। সেই দলটিই কিন্তু আবার জনগণ চাইলে, আবার জনগণ যদি মনে করে এবং দেশের বললাম তো যে অধিকাংশ জনগণ যদি মনে করে, তাহলে কিন্তু দেশের আরেকটি অংশ, অর্থাৎ একটি অংশ এই সরকারকে সরিয়ে দিয়েছে, এই সরকার পদত্যাগে বাধ্য করেছে, এই সরকারের পতন ঘটিয়েছে এবং জনগণের আরেকটি অংশ কিন্তু এই আওয়ামী লীগকেই কিন্তু আবার পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে পারে। এবং এটা কিন্তু অসম্ভবের কিছু না। আওয়ামী লীগের অতীত রেকর্ডও এটা বলে, কিন্তু আওয়ামী লীগের যত খারাপ সময় থাকুক না কেন, আওয়ামী লীগের ভোটের মাঠে কিন্তু আওয়ামী লীগ খুবই শক্তিশালী একটি রাজনৈতিক দল এবং প্রচুর ভোটার রয়েছে এই দেশের। এবং আপনি বাংলাদেশের যে বিগত নির্বাচনের যে ইতিহাসগুলো দেখালাম, তার মাধ্যমেও কিন্তু এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করেছি। এই জিনিসগুলোই আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে ভোটের মাঠে কিন্তু আওয়ামী লীগ বিশাল রকমের শক্তিশালী। এবং যত নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ খুব কম বেশি ভোটের ব্যবধানে কিন্তু হারেনি, কাছাকাছি ভোট পেয়েছে বা একই অনুপাতের ভোট পেয়েছে, হয়তো আসনই একটু কম বেশি হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভোট পেয়েছে অনেক অনেক বেশি ভোট পেয়েছে। এবং এই দলটির যে জনপ্রিয়তা, এবং আমরা 2008 সালের নির্বাচনেও দেখতে পাই যে 57% ভোট তারাই পায়, এবং যেখানে বিএনপি মাত্র 33, 34 বা 37% ভোট পায়। তো এইরকম যে একটি বিশাল ব্যবধানে আওয়ামী লীগ জয়ী হয় সেই 2008 সালের নির্বাচনে, এর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের যে ভোটের রাজনীতিতে যে তাদের যে আধিপত্য, তাদের যে জনপ্রিয়তা, এখান থেকে কিন্তু অনেকটাই এই জিনিসটা বোঝা যায়। তো এই জন্যই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানালাম যে অনেকেই যেটা মনে করেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা হয়তো বা কমে গেছে, বা আওয়ামী লীগে হয়তো বা নির্বাচন করলে ক্ষমতায় আসতে পারবে না। আসলে বিষয়টা কিন্তু এতটা সহজ নয়। এবং বর্তমানে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার জন্যও কিন্তু অনেক চেষ্টা চলছে। এটার বড় যে কারণ রয়েছে, যারা আওয়ামী লীগের বিরোধী যারা রয়েছে বা শেখ হাসিনার বিরোধী যারা অবস্থানে রয়েছে, তাদের মধ্যেও কিন্তু একটি ভয় আছে, একটি ধারণা আছে যে সুষ্ঠু নির্বাচন হলে আবারও কিন্তু শেখ হাসিনায় জয়ী হয়ে যেতে পারে, যার কারণে কিন্তু তাদের মধ্যেও একটা ভয় রয়েছে। এবং এই ভয়টার কারণেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা নানা রকম প্রচেষ্টা হচ্ছে। কারণ তারাও কিন্তু এই যে আওয়ামী লীগের যে অতীত রেকর্ডগুলো কিন্তু তারা জানে, এবং ভোটের মাঠে কিন্তু আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল। এটাকে কিন্তু কেউই অস্বীকার করে না। যেটা বাংলাদেশের অনেকেই বলে থাকে যে আওয়ামী লীগ হচ্ছে কিন্তু একটি বট গাছ, যেটার শিকড় কিন্তু অনেক গভীরে, যার বাবা দাদা ছিল আওয়ামী লীগ, তার বাবা ছিল আওয়ামী লীগ, এবং সে নিজেও আওয়ামী লীগ করছে, এবং ভবিষ্যতে তার যে সন্তান ভবিষ্যতে হবে, সেও কিন্তু অলরেডি যে ছাত্রলীগে নাম লেখে রাখছে, বা কিন্তু সেও কিন্তু ভবিষ্যতে সেও আওয়ামী লীগে ভোট দিবে। তো এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী, এই দলগুলোর কিন্তু কিছুটা ফিক্সড ভোট রয়েছে। অর্থাৎ কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা যে কোনো অবস্থাতেই কিন্তু তারা আওয়ামী লীগকেই ভোট দিবে, বা বিএনপিকেই ভোট দিবে, বা জাতীয় পার্টি বা জামায়াত ইসলামী, তারা ওইসব দলকেই ভোট দেবে। শুধুমাত্র বাংলাদেশের কিছু অংশের মানুষ রয়েছে যারা হচ্ছে যে এই পার্থক্যটা করে দেয়, এই ব্যবধানটা করে দেয়, যারা হচ্ছে যে তাদের মন মানসিকতার পরিবর্তনের কারণে তারা দল পরিবর্তন করে, তারা হচ্ছে আগের যে পূর্বকার যে সরকার ছিল তাদের উপর বিরুদ্ধ হয়ে, তাদের যারা সেই সরকারের বিরুদ্ধে যে দলটা রয়েছে, তারা সেই দলটাকে ভোট দেয় এবং ক্ষমতার পরিবর্তন হয়ে যায়। কিন্তু আলটিমেটলি কিন্তু সব দলেরই কিন্তু মোটামুটি একটা স্থিতিশীল রকমের জনপ্রিয়তা সব দলেরই কিন্তু বাংলাদেশে রয়েছে। এবং বর্তমানে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই যে ইউটিউব, ফেসবুক, এই ধরনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিন্তু আওয়ামী লীগের যে ব্যাপক জনসমর্থন, সেটা কিন্তু বর্তমানে চৌকে পড়ার মতো। যেটা শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে কিন্তু শেখ হাসিনা বা ওবায়দুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের অনেকেই এই জিনিসটা বলতো যে আওয়ামী লীগের কোনো অনলাইনে আওয়ামী লীগের কোনো জনসমর্থন পাওয়া যায় না। অর্থাৎ এখানে আওয়ামী লীগের কাউকেই অনলাইনে পাওয়া যেত না। দেখা গেছে কোনো একটি ভোট হলে সেখানে আওয়ামী লীগের বিপক্ষে 90-95% ভোট পড়তো। কিন্তু এখন কিন্তু এই চিত্রটা একেবারেই উল্টে গেছে। এখন কিন্তু যে কোনো বিষয়ে আমরা দেখেছি যে অনলাইনে আওয়ামী লীগের পক্ষে মানুষের ভোট বেশি পড়ে, আওয়ামী লীগের পক্ষে মানুষ সমর্থন বেশি দিচ্ছে, এবং আওয়ামী লীগের পক্ষের যে মানুষজন রয়েছে তারাই কিন্তু বেশি সরব রয়েছে এখানে। এবং আমরা অনলাইনের কিন্তু এই চিত্রটা দেখতে পাচ্ছি যে একেবারে উল্টো একটা চিত্র, যেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেটা দেখা যায়নি, কিন্তু বর্তমানে কিন্তু অনলাইনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। তো এইসব সব দিক থেকে বিবেচনা করে কিন্তু দেখলে যে আওয়ামী লীগকে কোনো দুর্বল রাজনৈতিক দল ভাবার কোনো সুযোগ নেই। এখনও বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় রাজনৈতিক দল এখনও আমি মনে করি, বা আমাদের যে বিগত যেই নির্বাচনগুলোর আমরা যে ফলাফল দেখি, সেখান থেকেও কিন্তু দেখতে পাই যে ভোটের মাঠে এই দলটি ভীষণ শক্তিশালী। এবং বাংলাদেশের
অনেকগুলো জেলা রয়েছে, বিশেষ করে ঢাকা বিভাগের যেই জেলাগুলো রয়েছে, যেমন মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, তারপরে হচ্ছে যে এই দিকের ফরিদপুর, তারপরে আছে যে আবার ময়মনসিংহ জেলার কিছু ময়মনসিংহ বিভাগের জেলাগুলো, সিলেট বিভাগের জেলাগুলো, তারপরে রয়েছে খুলনা বিভাগের জেলাগুলো। এখানে কিন্তু আওয়ামী লীগের ব্যাপক জনসমর্থন রয়েছে। আওয়ামী লীগের সমর্থন কম রয়েছে খানিকটা হচ্ছে চট্টগ্রাম বিভাগে। সেখানে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেকটাই অন্যান্য বিভাগের থেকে কম। এছাড়া রংপুরে আওয়ামী লীগের জনপ্রিয়তাটা কিছুটা রয়েছে রংপুরে, এবং হচ্ছে সেখানে জাতীয় পার্টির জনপ্রিয়তাটাই সবচেয়ে বেশি, এবং অন্যান্য দলগুলোরও কিছুটা জনপ্রিয়তা রয়েছে। তবে বিএনপির জনপ্রিয়তা মূলত হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা রয়েছে চট্টগ্রাম বিভাগে, এবং বিএনপির জনপ্রিয়তা রয়েছে হচ্ছে রাজশাহী বিভাগের কিছু অঞ্চলে। তো এই দুইটা বিভাগের অঞ্চলের মধ্যে কিন্তু বিএনপির জনপ্রিয়তা বেশি রয়েছে। এবং এছাড়া বাকি যে অন্যান্য যে বিভাগগুলো রয়েছে, এখনও কিন্তু সেই সব বিভাগগুলোর অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এখনও আওয়ামী লীগ সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এবং যারা 2008 সালে যারা আওয়ামী লীগকে ভোট দিল, এই যে দেশের 57% মানুষ আওয়ামী লীগকে ভোট দিল, তো এই মানুষগুলো কিন্তু যে আগামী যে নির্বাচন হবে, তারা কিন্তু সেই নির্বাচনেও আওয়ামী লীগকেই তারা ভোট না দেওয়ার কোনো কারণ নেই। বর্তমানে কিন্তু আবারও যদি নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে যেহেতু প্রধানমন্ত্রীর অপশনে যদি দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে শেখ হাসিনা, একটা হচ্ছে তারেক রহমান। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যেই মানুষরা শেখ হাসিনার পতনে আন্দোলন করেছে, তাদেরও কিন্তু একটি অংশ আবারও শেখ হাসিনাকেই ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে। অর্থাৎ যারা আন্দোলন করে সরিয়েছে, তাদের মধ্যে থেকেও কিন্তু একটা দল যখন দেখবে যে ক্ষমতায় হয়তো তারেক রহমান আসবে বা ক্ষমতায় শেখ হাসিনা আসবে, তাহলে তারা অনেকেই কিন্তু এই আন্দোলনে যারা স্টেক হোল্ডার যারা আছে, যারা এই আন্দোলনের অংশীজন রয়েছে, তাদের মধ্যে কিন্তু অনেকের মধ্যে কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে। এবং তাদের কথা হচ্ছে, অনেকেরই কথা এরকম যে প্রয়োজনে আমরা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবো, কিন্তু তারেক রহমানকে আর না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি সেই দিকটা বিবেচনা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা যদি কমে থাকে, কিন্তু তার অর্থ এই নয় যে মানুষ শেখ হাসিনাকে বাদ দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দেবে। এজন্য সুষ্ঠু যদি নির্বাচন হয়, এবং এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে, এবং এটি সুষ্ঠু নির্বাচন যদি হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা বা আওয়ামী লীগের জয়ী হওয়ার সম্ভাবনা কিন্তু এখনও যে কোনো রাজনৈতিক দলের চেয়ে সবচেয়ে বেশি রয়েছে। তো ভিডিওটি এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এবং সবার কাছে একটি অনুরোধ করব, যারা একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন, এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং আরও সর্বশেষে যে বিষয়টি বলতে চাই, সেটা হচ্ছে আমার সবসময় চেষ্টা থাকে যে সবগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে যার যার ভালো অবস্থান যেটা রয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আসলে কথা বলবো, বা প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষেই কিন্তু আসলে কথা বলার মতো স্পেস রয়েছে। তো আওয়ামী লীগের যেমন কিছু ভালো দিক রয়েছে, আওয়ামী লীগের খারাপ দিকও রয়েছে। অন্যদিকে বিএনপিরও কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিকও রয়েছে। জামাত ইসলামীরও কিন্তু ক্ষেত্র একই কথা, তাদেরও ভালো দিক আছে, খারাপ দিক আছে। তো সব কিছু মিলিয়ে আছে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলেই সুন্দরভাবে রাজনীতি করুক, সেটা আমরা সবাই চাই। তো এই ভিডিওর মাধ্যমে অনেকেই কিন্তু অনেক রকমের কমেন্ট করবেন যে হয়তো বা আওয়ামী লীগের পক্ষে একভাবে কথা বলে যাচ্ছে কিনা। তো আসলে সেই জন্যই কথাগুলো বলে নিলাম যে আসলে সব দলের জন্যই ভালোবাসা আছে, সমর্থন আছে। তো ভিডিওটি কেমন লাগলো আবারও বলছি, কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।